নমস্কার। আজকে বলবো হচ্ছে মীন রাশিকে নিয়ে। মীন রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই গোচর হচ্ছে, এই গোচরে কীরকম মীন রাশির উপর প্রভাব পড়বে, কোন দিক থেকে মীন রাশি হতে যাচ্ছে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। মীন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। তো এবার নিজের রাশিতে অবস্থান করবে অষ্টম ঘরে, অষ্টমপতি হিসাবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে এবং গ্রহের গোচরের উপর বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিগত আলোচনা নয়। তো মীন রাশির ক্ষেত্রে শুক্রের যে অবস্থান হচ্ছে অষ্টম ঘরে, এই অষ্টম ঘরে শুক্রের অবস্থান হওয়া মানে এখানটাতে অষ্টমপতির অষ্টম ঘরে অবস্থান, বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে এবং আগে থেকে সূর্য অবস্থান করছে। তো সূর্যের নিজ ভঙ্গ তো আগে থেকে হচ্ছে, কারণ 3, 6, 8, 12 ঘরে সূর্যের অবস্থান, নিজ গ্রহ অবস্থান করলে এমনি নিজ ভঙ্গ হয়। সূর্যের আবার বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, কারণ মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে। অতএব দুটি কিন্তু বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, একটা সূর্য দ্বারা তৈরি হচ্ছে এবং শুক্রের দ্বারা তৈরি হচ্ছে, তা আবার অষ্টম ঘরে। এবং মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে, পঞ্চম দৃষ্টি, সেই ঘরে অবস্থান করছে মঙ্গল এবং বুধ। বুধ আবার এই 2 তারিখ থেকে আবার অবস্থান করবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, এবং 7 তারিখে শনির নক্ষত্রে আবার অস্ত হয়ে যাবে। তারপরে আবার 20 তারিখে প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে, এরকম অবস্থানটা। তারপরে তো আবার ডিসেম্বরের 7 তারিখে যে আবার রাশি পরিবর্তনও করবে। এবং মাঝখানে কিন্তু বুধ আবার 10 তারিখে, নভেম্বরের 10 তারিখে আবার বকরি হবে শনির নক্ষত্র অনুরাধাতে বকরি হয়ে যাবে। তারপরে 20 তারিখ পর্যন্ত থেকে 21 তারিখে আবার বিশাখাতে প্রবেশ করবে, বিশাখাতে থেকে আবার 24 তারিখ চলে আসবে রিটার্ন আবার তুলাতে। তো সেই সময় 2 দিনের জন্য আবার শুক্রের সাথে জুতি তৈরি হবে। আর এদিকে সূর্যদেব মাসের মধ্যভাগ 16 তারিখ পর্যন্ত থেকে 17 তারিখে আবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে চলে যাবে। তো সে সময় আবার সূর্য মঙ্গল এবং বুধের উপর দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। অপরদিকে রাশির উপর শনিদেব অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি লাভের ঘরে থাকছে, আর নবম দৃষ্টি থাকছে রাশির উপরে শনিদেবের উপর। এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু আবার এই মাসের 11 তারিখে আবার বকরি হয়ে যাচ্ছে। তার সাথে আবার রাহুও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে 24 তারিখ, নিজের নক্ষত্র শতবীর সাথে চলে আসবে। এবং শনিদেব মার্গী হবে এই মাসের শেষের দিকে। অনেকগুলো পরিবর্তন এই মাসে হতে যাচ্ছে, শুধু কেতুকে বাদ দিয়ে। তো যাই হোক, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো মীন রাশি তো 7.5 চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, এই অবস্থানে অনেক কিছু পরিবর্তন হবে। তবে বকরি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সেই সম্পর্কে বিশেষভাবে তুলে ধরবো, কোন দিক থেকে আবার সেই সাবধানে থাকতে হবে, কিছু দিক তো উঠে আসছে বকরি গ্রহের। হ্যাঁ, তো সেই সবই তুলে ধরবো। তো আজকের যে পরিবর্তনটা সেটা হচ্ছে কিন্তু এই শুক্রদেবকে নিয়ে। শুক্রদেব অষ্টম ঘরে অবস্থান করছে, অষ্টম ঘরে বিপরীত রাজযোগ তৈরি করছে, শুক্রের দ্বারা তৈরি হচ্ছে। এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সেটা মঙ্গলের নক্ষত্র পাচ্ছে, চিত্রা নক্ষত্র। এবং চিত্রা নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে একদম 7 তারিখ পর্যন্ত থাকবে। 8 তারিখে যে সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্র থেকে একদম 18 তারিখে যে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। তারপরে আবার রাশি পরিবর্তন করে নেবে 26 তারিখে। 26 তারিখে তখন আবার ভাগ্যের ঘরে যে অবস্থান করবে। এরকম কিন্তু পরিবর্তনটা হচ্ছে শুক্রদেবের। তো শুক্রদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তেই অবস্থান করবে হচ্ছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে, আর 2টি চরণ পরে কন্যা রাশিতে। যখন কন্যা রাশিতে ছিল তখন কিন্তু বুধের প্রভাব ছিল, এবার তুলা রাশিতে আসছে, এবার এখানটাতে কিন্তু শুক্রের প্রভাব থাকবে। এবং চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলের তো প্রভাব থাকবে। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মাদেব। তো বিশ্বকর্মাদেব প্রভাবিত। তো এই যে নক্ষত্রটা, এই নক্ষত্রে অষ্টম ঘরে যেটা বুঝাচ্ছে, এবং মঙ্গল হচ্ছে কিন্তু মীন রাশির ক্ষেত্রে কি, মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। তো তারই নক্ষত্রে অবস্থান করবে শুক্র এই সময়কালে। আর এই নক্ষত্রটা সম্পূর্ণভাবে বুঝায় নির্মাণ কার্য বা প্রোডাক্ট, যেখানটাতে কোনো কিছু নির্মাণ হচ্ছে বা তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র, এই চিত্রা নক্ষত্র। অর্থাৎ এই সময়কালে যেখানটাতে নির্মাণ কার্য হচ্ছে সেই কাজগুলোতে বিশেষভাবে দীর্ঘদিন ধরে যেখানটাতে ছোটাছুটি করা হচ্ছিল, কোনো একটা বড় টেন্ডার হোক বা কোনো একটা বড় কাজের সংযোগ হোক, যেটা হচ্ছিল না এই সময়কালে, সেটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং এই সময়কালে বিশেষভাবে সেই জিনিসগুলো উঠে আসছে, সেটা হচ্ছে কি যে যেখানটাতে ফিনিশিংয়ের কাজ, যেখানটাতে ডেকোরেশনের কাজ, কোনো নির্মাণ কার্যে, সেই জায়গাটাতে বিশেষভাবে সফলতা হয়ে যাওয়া, সফল হয়ে যাওয়া।
কারণ শুক্রের কি প্রতিভা, শুক্র হচ্ছে আকর্ষণ, শুক্র হচ্ছে গুণ, ধনসম্পত্তি, ঐশ্বর্য, সব কিন্তু শুক্র থেকে। অর্থাৎ কর্মক্ষেত্রে সেই ফিনিশিং জায়গাগুলোতে আকর্ষণ করে দেওয়া, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, অর্থের দিক থেকে একটা ভালো মজবুত জায়গায় থাকবে এই অষ্টম ঘরে। তো এরকম কিন্তু প্রভাবটা পড়বে। তবে এই নক্ষত্রেরও একটা প্রভাব, যেরকম ভালো প্রভাব বললাম, খারাপ প্রভাবও রয়েছে। তো সেই প্রভাবগুলো একদম ভিডিও শেষের দিকে 3টি নক্ষত্র নিয়েই বলে দেবো। এটা হচ্ছে চিত্রা নক্ষত্রের, এবং যারা গোপনে ধরাধরি করছেন কাজের জন্য, যে কোনো হয়তো কোনো বড় কনস্ট্রাকশন বা কোনো বড় প্রজেক্ট, সেই সমস্ত কাজগুলো এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। সূর্যের সাথে অবস্থান করছে, বিপরীত পরিস্থিতি, যে কোথাও টেন্ডার জমা দিয়েছে সেই টেন্ডারটা পাস হবে কি হবে না, একটা বিপরীত পরিস্থিতি, কম্পিটিশনের মধ্যে চলে আসা, সেইগুলো জায়গাতে কিন্তু সাকসেস হয়ে যাওয়া। এরকম যে অনেক কাজ ধরাধরি করা হচ্ছিল না, সংঘর্ষ বা সেই বিপরীত পরিস্থিতি থেকে নিজের কর্মটাকে লাভ করা, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এবং সূর্য সাথে রয়েছে, সূর্যদেব। তো সূর্যদেব কি এই সময়কালে আবার আধ্যাত্মিক জগৎটাও উঠে আসছে, এই জিনিসটাও উঠে আসছে এই সময়কালে। অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র, এবং সূর্যদেব এই সময়কালে শুক্রের সাথে থাকছে, এবং সূর্য কিন্তু আবার অবস্থান করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে 5 তারিখ থেকে চলে আসবে। 5 তারিখ পর্যন্ত সাথীতে থেকে বিশাখাতে চলে আসবে। আর মঙ্গলের নক্ষত্র কিন্তু ত্যাগ করে দিল, যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র। আর মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরে অবস্থান করছে, কিন্তু আবার অস্ত হয়ে যাবে এই সময়কালে। এই সময়কালে মঙ্গল আবার অস্ত হয়ে যাবে। তো মঙ্গল সারা গোটা গোচরটাই কিন্তু অস্ত হয়ে থাকবে। তো যাই হোক, এই সময়কালে গুরুর আবার দৃষ্টিও থাকছে মঙ্গলের উপর, এবং সূর্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে। 16 তারিখ পর্যন্ত থেকে 17 তারিখ আবার সূর্য রাশি পরিবর্তন করবে। তো এই যে শুক্রের অবস্থান সাথী নক্ষত্রে, সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। রাহু অবস্থান করছে আবার দ্বাদশ ঘরে, কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু। তো এই সময়কালে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং শনিও কিন্তু থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। শনি তো রাশির উপর অবস্থান করছে, আর রাহু হচ্ছে কি ছায়াগ্রহ। তো ছায়াগ্রহ হিসাবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতিকে যেভাবে প্রভাবিত করবে, সেরকম শনিদেবকেও প্রভাবিত করবে, যেহেতু কুম্ভ রাশি। তো দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, যেমন বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, বা বিদেশি কোম্পানিদের যারা কাজের চেষ্টাগুলো করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতির সময় এই সময়কালে। তবে রাহু পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে দ্বাদশ ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার পুনর্বসু নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, বক্রি হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকছে। তো শিক্ষার দিক থেকে কিন্তু এটা যথেষ্ট ভালো উঠে আসছে এই সময়কাল। যারা গভীর বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলোও কিন্তু এই সময়কালে উঠে আসছে। তবে সাথী নক্ষত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যেরকম ভালো, সেরকম শিক্ষার দিকটাতেও ভালো। কারণ সাথী নক্ষত্রের উপরে মা সরস্বতীর কিন্তু একটা বিশেষ কৃপা থাকে, এবং সাথী নক্ষত্রে রাহুর যে অবস্থান, এদের মানসিকতা কিন্তু অন্যরকম হয়, সবসময় এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এরা কিন্তু থেমে থাকে না। সাথী নক্ষত্র এমন একটি নক্ষত্র, এদের জীবনে ঝড়ঝাপটাও আসে, এবং সেই ঝড়ঝাপটাকে সামলে ধৈর্য ধরে এবং এগিয়ে চলেও কিন্তু। আর এখানটাতে শুক্রের অবস্থানটা হয়ে যাচ্ছে এবং রাহুরও দৃষ্টি থাকছে, তো রাহুরও দৃষ্টি থাকছে শুক্রের উপরে, এবং সূর্যের উপরেও দৃষ্টি থাকছে। অর্থাৎ অনেক কিন্তু কার্য এই সময়কালে হবে, এবং আর্থিক দিকটাও মজবুত হবে এই সময়কালে। আর্থিক দিকটাও কিন্তু মজবুত হবে, এবং কর্মক্ষেত্রে যেরকম পরিবর্তন হবে, কর্মসূত্রে যাত্রা হবে, অনেক দিকেই কিন্তু যোগাযোগ ব্যবস্থার ব্যাপক হবে এই সময়কালে। যোগাযোগ ব্যবস্থাটা হবে, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো ভালো হবে। যারা কোনো বড় বড় কোম্পানিতে কাজ করছেন তাদের বিদেশ যাত্রা হবে এই সময়কালে। যারা কোনো বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কোনো কোম্পানির বস্তু লঞ্চ করছে মার্কেটে, সেই কাজগুলো ভালো হবে। তারপরে যারা টাকা পয়সা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন, সেদিক ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন বা কমিশন এজেন্টে কাজ করছেন, সেই কাজগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই রাহুর এই অবস্থানে। কারণ রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে, বিদেশ সংক্রান্ত কাজ এই সময়কালে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর রাহু এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এবং পূর্বা ভাদ্রপদে শনিও অবস্থান করছে এই সময়কালে রাশির উপরে। তো কর্মক্ষেত্রে যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন কোনো কাজ, সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বা এটাও হবে এই সময়কালে যে যারা অনেক সময় তাদের ব্যবসা বাণিজ্য আরও এক্সট্রা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে যুক্ত করে ফেলা, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। বিমান সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে।
বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, মিউজিক ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রেরও খারাপ, যেরকম ভালো দিক বললাম খারাপ দিকও রয়েছে, সেগুলোও তুলে ধরবো। এবং এরপরে আবার চলে আসবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে 18 তারিখ থেকে চলে আসবে হচ্ছে এই শুক্রদেব, এবং এই সময়কালে অনেকগুলো পরিবর্তন হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে, তারপরে সূর্যদেব আবার রাশি পরিবর্তন করে নেবে, তারপরে বুধ বক্রি হয়ে যাবে, মঙ্গল তো অস্ত হয়ে যাচ্ছে 20 তারিখে, আবার মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে, মঙ্গলও চলে যাবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে চলে যাবে। এরকম জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে। তো প্রত্যেকটা পরিবর্তনই, এই পরিবর্তনে যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে একদম ভাগ্যের ঘরে থাকছে, এবং শুক্র অষ্টম ঘরে অবস্থান করবে বিশাখা নক্ষত্রে, সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই সময়কালেও কিন্তু একটা শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে। বিপরীত পরিস্থিতি, এখানটাতে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে এই অষ্টম ঘরে। এইখানটাতে যারা গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যা এগুলোর দিক থেকে বিশেষভাবে সফল হবে। তবে সংঘর্ষ থাকবে বিশাখা নক্ষত্র, যেরকম সংঘর্ষ থাকবে সেরকম উন্নতিও থাকবে। কারণ বিশাখা নক্ষত্রের যে সিম্বল, এই নক্ষত্র নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, যে বিশাখা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজদুয়ার, রাজগেট। যে বিগত দিনে মানে যে সমস্ত রাজারা আগেকার দিনে রাজ্য জয় টয় করে দেশে ফিরত, তাদেরকে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো, সেটাই বুঝাচ্ছে। অর্থাৎ সম্মানের পাত্র হয়ে যাওয়া এই সময়কালে, যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, যেটা বিগত দিনে হচ্ছিল না, সংঘর্ষের মাধ্যমে এখানটাতে একটা লক্ষ্য প্রাপ্তির জায়গা কিন্তু উঠে আসছে এই 3টি নক্ষত্রে। শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো হচ্ছে এই সময়কালে, শিক্ষার দিক ভালো হবে, কাজকর্ম যথেষ্ট ভালো হবে, সব দিক থেকেই উন্নতি থাকছে। তবে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে। তো যাই হোক, এই যে 3টি নক্ষত্র, এই নক্ষত্রে তো ভালো কথাগুলো বললাম, এবার খারাপ দিকও রয়েছে। খারাপ দিক রয়েছে বলতে, যেরকম চিত্রা নক্ষত্রে ধৈর্য ধরতে হবে। ওই মাথা গরম করলে কিন্তু চলবে না, মাথা গরম করলে চলবে না। এই সময় রাহুর উপরও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে, ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো চিত্রা নক্ষত্রে নিজের কাজের প্রতি একটা একাগ্রতা যথেষ্ট রাখতে হবে, মাথা গরম করলে চলবে না, ধৈর্যহীন হলে চলবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে, একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। বুধের সাথে অবস্থান করছে, নিজের মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এগুলো দিক যথেষ্ট উঠে আসছে। পিতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, পিতাকে শ্রদ্ধাভক্তি করতে হবে। আবার বিশাখা বলছি, যখন এরপরে যখন চলে আসবে হচ্ছে সাথী নক্ষত্রে শুক্র অবস্থান করবে, তখন তো রাহুর দৃষ্টি থাকবে, দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আর্থিক দিকটা যথেষ্ট ভালো বোঝাচ্ছে। বিদেশি অর্থ তত্ত্ব এগুলো জীবনে আসা, বা ইম্পোর্ট এক্সপোর্ট, বা বিদেশি কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা বিদেশি কোনো কোম্পানিতে টেন্ডার পেয়ে যাওয়া, এগুলো যেরকম থাকছে সেরকম কিন্তু কি নিজের সমালোচনা সহ্য করতে পারবে না। এদিক থেকে আবার মাথা গরম হয়ে যাবে চট করে, রাহুর নক্ষত্রে নিজের সমালোচনা। তারপরে কি যে এইখানটাতে এই নক্ষত্রে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে, শুক্র অষ্টম ঘরে অবস্থান করছে, অর্থাৎ নিজের সুখ ভোগ এদিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের চারিত্রিক দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এই দিকটা উঠে আসছে। এবং তার সাথে কি যে গন্ডগোল অশান্তি বা কোনো গোপন অসুখ বিসুখ এগুলো দিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এই যে নক্ষত্রের কথা বলছে সাথী নক্ষত্রে, এটা অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব। যে কোনো কিছু হলে বড় করে দিবে, যদি গন্ডগোল অশান্তি হয় তো বড় করে দিবে, যদি অসুখ বিসুখ হয় ট্রিটমেন্ট যদি না করে তাহলে বৃহৎ আকার ধারণ করবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, কারণ বায়ু এক জায়গায় স্থির থাকে না, সেটাকে বড় করে দেয়। তো যার জন্য এই গন্ডগোল অশান্তি ঝুড় ঝামেলা কোর্ট কেস মোকদ্দমা এগুলো থেকে, বেআইনি পথ এগুলো থেকে, কারণ রাহুর দৃষ্টি থাকছে এই অষ্টম ঘরে। তো গোপন পদ্ধতিতে, বেআইনি পদ্ধতিতে যারা কাজকর্ম করছেন তারা বিশেষ সাবধান, না তো এমন বৃদ্ধি করবে যে কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়ে যাওয়া লাগবে। বিশাখা নক্ষত্রে যখন আসবে তখন কিন্তু দনমন স্বভাব হবে কাজ করার আগে, যে কাজ করব কি করব না, না করেও পস্তাবে, করেও পস্তাবে, এরকম হয়ে যায়। যে না করার আগে বলবে যে না করব না, কাজটা ভালো না। আর যদি না করে মানে করে ফেলার পরে বলে যে এটুকু লাভ পেলাম, এটা এর থেকে বেশি পেলে যথেষ্ট ভালো হতো। না করলে বলবে যে কেনই বা করলাম না, পস্তাবে এক কথায় বলতে গেলে। এই জিনিসটা উঠে আসে। তবে বিশাখা নক্ষত্রের ভালো গুণ হচ্ছে যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর এরা কিন্তু থামে না। যে অন্যান্য ক্ষেত্রে কি হয় যে থেমে যায়, অন্যান্য ক্ষেত্রে থেমে যায়, এবং মানে এরকম ইচ্ছা হয়ে যায় যে হলো তা আর কত। কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকারা 1 লক্ষ প্রাপ্তি হওয়ার পর অন্য লক্ষ্যে যাওয়ার চেষ্টা করে এবং যায়, সফল হয় এক কথায়, কারণ এদের লক্ষ্য স্থির থাকে। আর বিশাখা নক্ষত্রে অসুখ বিসুখ, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, কেটে যাওয়া, তারপরে নার্ভজনিত প্রবলেম, এগুলো দিক থেকে সাবধান। ব্যথা বিষ কিন্তু যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়কালে। অতএব যাদের রয়েছে তারা বিশেষ সাবধান, বা যাদের হয়নি তারাও বিশেষ সাবধান। শারীরিক দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।